চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চিরায়ত সাহিত্যে আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠুগি। আজ শুনবেন এর প্রথম পর্ব। এক, ওই স্লিম্যান সাহেব বড়ই অদ্ভুত মানুষ। উইলিয়াম হেনরি স্লিম্যান, ওই যে যিনি কোম্পানির রায়বাহাদুরের প্রতিনিধি হয়ে এসেছেন এই জব্বলপুরে। নর্মদা তটের রেওয়া এবং সাগর অঞ্চলের কোম্পানির পলিটিক্যাল এজেন্ট তিনি। এ অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু এ লোকটা অন্য উচ্চপদস্থ রাজপুরুষদের মতো নন, যারা শুধু কোম্পানির হাউজে বসে বসে খবর সংগ্রহ করেন আর রাজনৈতিক বিবাদের মীমাংসা করেন। প্রয়োজন বোধে কখনো সখনো হাউজ ছেড়ে ফৌজ নিয়ে বাইরে আসেন, স্থানীয় কোনো বিদ্রোহ দমন করে সে অঞ্চলে কোম্পানির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে। স্লিম্যান সাহেবের ধরন ধারণ সমপর্যায়ের রাজপুরুষদের একদম উল্টো। খুব প্রয়োজনীয় কাজ না থাকলে হাউজে থাকেন না তিনি। লোক লস্করের ধার ধারেন না। একলাই কখনো তার আরবি ঘোড়াটা নিয়ে, কখনো বা পায়ে হেঁটে বেরিয়ে পড়েন কুটির ছেড়ে। কখনো চলে যান নর্মদার তটে, আবার কখনো বা আশেপাশের গ্রামগুলোতে। প্রায়ই দেখা যায় সাহেবের ঘোড়াটা হয়তো হাটে ঢোকার মুখে গাছতলায় বাঁধা, অথবা বিন্ধ্য পর্বতের কোলে কোনো এক অখ্যাত গ্রামের মণ্ডপে বসে গ্রামের পুরুষদের সঙ্গে গল্প করছেন সাহেব। কখনো কখনো 50 বা 100 ক্রোশ দূরেও ঘুরতে ঘুরতে চলে যান তিনি। সাহেবদের সাধারণত এড়িয়ে চলার চেষ্টা করেন ভারতের দরিদ্র গ্রামবাসীরা। বিশেষত সে ফিরিঙ্গি যদি হন রাজপুরুষ, তবে তো কোনো কথাই নেই। দেশটা তো এখন আর রাজরাজাদের নেই, নামেই আছেন তারা। সাহেবরাই এই দেশের মালিক। নবাব জমিদাররাই এখন তাদের ভয় পায়। কখন সাহেবদের কি মর্জি হয়, শেষে মাথাটাই হয়তো কাটা গেল। ওদের এড়িয়ে চলাই ঠিক। তবে স্লিম্যানের ব্যাপারটাই অন্যরকম। তিনি হয়তো প্রথম কোনো গ্রামে গেছেন, তার গ্রামে যাওয়ার খবর পাওয়া মাত্রই সাহেবের খিদমত করার জন্য ছুটে আসেন তহসিলদার, স্থানীয় কাস্টম হাউজের দারোগা সহ নানা দেশীয় রাজকর্মচারী। স্বয়ং হুজুর পদার্পণ করেছেন তাদের অঞ্চলে। স্লিম্যান তাদের কাছে সামান্য খোঁজখবর নিয়েই তাদের বিদায় দেন। বেশ অবাক হয় লোকগুলো সাহেবের খিদমত করা থেকে বঞ্চিত হয়ে। সাহেব এরপর ডেকে নেন স্থানীয় গ্রামবাসীদের। প্রথমে ভয়ে জড়সড় হয়ে সাহেবের সামনে আসেন তারা। হ্যাঁ বা নায়ে হুজুরের প্রশ্নের জবাব দেয়। কিন্তু অদ্ভুত ক্ষমতা এই সাহেবের। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই তিনি মিশে যান অপরিচিত গ্রামবাসীর সঙ্গে। এদেশের ভাষাটা তিনি মোটামুটি আয়ত্ত করে নিয়েছেন। সাহেবের সঙ্গে কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের হৃদয়ের ভয় ভাঙে। একসময় নর্মদার স্রোতের মতোই কলকল করে সাহেবকে তারা বলতে থাকে তাদের দৈনন্দিন সুখ দুঃখ, অভাব অভিযোগের কাহিনী। কখনো তাদের কথাবার্তায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। সাহেব মনোযোগ দিয়ে তাদের সব কথা শুনেন। প্রয়োজন বোধে স্থানীয় তহসিলদার বা কোনো রাজকর্মচারীকে ডেকে পাঠিয়ে অভাব অভিযোগের প্রতিকারের নির্দেশ দেন। গ্রামের মোড়লের এঁটো হুকুতে টান দিতে তার বাধে না। কোম্পানির নথি অনুসারে 1809 খ্রিস্টাব্দে লোকটা এদেশে আসেন। 21 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 1814 থেকে 1816 নেপাল যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে লড়ে ক্যাপ্টেন হন। সেখান থেকে বারাকপুর সেনা ছাউনি হয়ে বেশ কিছুদিন কাটান কলকাতার ফোর্ট উইলিয়ামে। তারপর সামরিক চাকরি ছেড়ে দিয়ে সিভিল সার্ভিসে যোগ দেন। ধাপে ধাপে সে চাকরি উন্নতি করার পরে ক্যাপ্টেন স্লিম্যান 1820 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে গভর্নরের সহকারী হিসাবে দায়িত্ব পেয়েছেন নর্মদা তটের রেওয়া ও সাগর এস্টেটের। অচেনা গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তিনি একটা প্রশ্ন করেন তাদের। তোমাদের এই গ্রাম থেকে বাইরে বেরিয়ে কোনোদিন কি কোনো মানুষ হারিয়ে গেছে, অনেক সন্ধান করেও যার কোনো সন্ধান মেলেনি? স্লিম্যানের এই প্রশ্ন শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়। হঠাৎ এ আবার কেমন প্রশ্ন? স্লিম্যান হয়তো কোনো কোনো সময়ে পেয়ে যান তার কাঙ্ক্ষিত উত্তর। সমবেত জনতার মধ্যে থেকে একজন লোক বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হুজুর, 7 বছর আগে এ গায়ের 20 জন লোকের একটা দল দুর্গাপূজার সময় জন খাটতে গিয়েছিল পুবে, তারা আর ঘরে ফেরেনি। তার কথা কানে যাওয়া মাত্রই স্লিম্যান দোয়াত কলম কাগজ দিয়ে সোজা হয়ে বসেন। জিজ্ঞাসা করেন, তারা সত্যি হারিয়ে গেছে তো?
গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে আস্তানা পাতেনি তো? উত্তরদাতা বিষণ্ণ মুখে বলে, না সাহেব, না। বউ বাচ্চা গ্রামে ফেলে ওরা কোথায় আস্তানা পাতবে? তাছাড়া ওদের যেখানে যাওয়ার কথা ছিল, পরে সেখানে খোঁজ নিয়ে জানা যায় যে দলটা সেখানে নাকি পৌঁছায়নি, তারা পথেই হারিয়ে গেছে। স্লিম্যান এরপর লোকটার কাছ থেকে হারিয়ে যাওয়া লোকগুলোর নাম ধাম, হারিয়ে যাওয়ার সম্ভাব্য তারিখ, জায়গা ইত্যাদি জেনে নিয়ে লিখতে শুরু করেন কাগজে। স্লিম্যানের সরকারি ঘরে জমা হতে থাকে রাশি রাশি কাগজ। বহু হারিয়ে যাওয়া মানুষের নাম, ঠিকানা তাতে লেখা। স্লিম্যানের ভারতবর্ষ, অষ্টাদশ শতাব্দীর শেষ, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ। ইংরেজ কুঠিবাড়ির আলোগুলো ক্রমশ আরও উজ্জ্বল হয়ে উঠছে, আর তার সঙ্গে সঙ্গে দেশীয় রাজাদের ঘরের বাতিগুলো একটা একটা করে নিভে যাচ্ছে। তমসাচ্ছন্ন এই দেশ, আরও তমসাচ্ছন্ন ভারতের পথঘাট। রেলপথ তখনও চালু হয়নি এদেশে। ভারতের পথে ঘাটে তখনও অদৃশ্য নিলামওয়ালা জীবনের দাম হেঁকে যায় কানাকড়ি কানাকড়ি বলে। তবুও সে পথেই ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া ভারতবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রাজদরবারের রইস ওমরা মন্ত্রী থেকে শুরু করে দিনহীন ফকির ভিখারি, কোম্পানির রাজপুরুষ, বেনিয়া থেকে শুরু করে নবাবের হারেমের সুন্দরী নর্তকী, জমিদারের অত্যাচারে পলায়মান কৃষক, ফৌজ থেকে নাম কাটা সিপাহী, সবারই তখন বেঁচে থাকার একমাত্র ভরসা ওই পথ। জীবিকা ও জীবনের প্রয়োজনে উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিমে, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে পদব্রজে যাতায়াত করে সাধারণ মানুষ। কেউ কেউ অবশ্য হাতি ঘোড়া বা গো-শকটে যাতায়াত করে, জলপথেও বা কেউ কেউ, তবে সে সংখ্যা নগণ্য। পথে যারা নামে, পথই ঠিক করে দেয় তার গন্তব্য পৌঁছাবে কিনা। কেউ কেউ পথেই হারিয়ে যায়, আবার কেউ ফেরে না। কিন্তু তা বলে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা এত হবে? 40,000। স্লিম্যান এই হারিয়ে যাওয়া মানুষের গল্প প্রথম শুনেছিলেন বারাকপুরের সেনা ছাউনিতে। সাহেবের এ দেশ সম্বন্ধে বরাবরই খুব আগ্রহ। তিনি এই দেশের মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। বারাকপুরের গঙ্গার ঘাটে বসে উত্তর ভারতীয় এক পার ব্রাহ্মণ সেপাই তাকে গল্পের ছলে বলেছিলেন, জানেন সাহেব, আমাদের বাড়িতে আমি একমাত্র পুরুষ। আমার বাবা কাকা সহ অর্ধেক গ্রামের পুরুষেরা হঠাৎ একদিন হারিয়ে গেল। আমি ব্রাহ্মণ মানুষ, পেটের দায়ে ফৌজে নাম লিখিয়েছি। হারিয়ে গেল মানে? পারে ব্রাহ্মণ জবাব দিয়েছিল, মানে তারা গ্রাম থেকে বেরিয়েছিল অযোধ্যায় যাওয়ার জন্য, কিন্তু সেখানে পৌঁছাতে পারেনি, পথেই কোথাও হারিয়ে গেছে। এভাবে লোক কখনো হারিয়ে যেতে পারে? বিস্মিতভাবে জানতে চেয়েছিলেন এদেশের নবাগত ক্যাপ্টেন স্লিম্যান। উত্তরদাতার মধ্যে কিন্তু কোনো বিস্ময় ফুটে ওঠেনি, যেন তাদের হারিয়ে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার। শান্তভাবে সে জবাব দিয়েছিল, হ্যাঁ, এদেশে মানুষ হারিয়ে যায়। আমাদের পাশের গ্রামের একদল মানুষ এই তো বছরখানেক আগে গঙ্গাসাগরে তীর্থ করতে এসে আর গ্রামে ফিরল না, পথেই হারিয়ে গেল। হ্যাঁ, এদেশে মানুষ হারিয়ে যায়? পারের এই কথাটা একটা কৌতূহলের জন্ম দিয়েছিল তার মনে। আর এর কিছুদিনের মধ্যেই ঘটনাচক্রে কলকাতা ফোর্ট উইলিয়ামের মহাফেজখানায় একটা সরকারি নথি দেখে চমকে ওঠেন স্লিম্যান। কোনো এক প্রসঙ্গক্রমে নথিতে লেখা ছিল, গত 1 দশক ধরে ভারতবর্ষে প্রতি বছর 40,000 মানুষ নিখোঁজ হয়েছে। 20 কোটি ভারতবর্ষে প্রতি বছর 40,000 মানুষ নিখোঁজ। হ্যাঁ, এ কথা ঠিক যে ভারতবর্ষের পথঘাট সাপথ সংকুল। ডাকাত খুনে হামেশাই দেখা যায় ভারতের পথে ঘাটে। পথশ্রমের ক্লান্তি অথবা রোগ ব্যাধিতেও পথের মধ্যে মারা যেতে পারে কেউ কেউ। তা বলে একদম ভোজভাজির মতো হাওয়া হয়ে যাবে? প্রতি বছর 40,000 মানুষ, কেউ কোনো সন্ধান দিতে পারবে না তাদের। ওই দিন থেকেই এই প্রশ্নের ভূতটা বসেছিল তার ঘাড়ে। কোথায় হারিয়ে যায় এত মানুষ? কিভাবে হারিয়ে যায়? ফোর্ট উইলিয়ামে ওই কাগজটা দেখার পর থেকেই ধীরে ধীরে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা শুরু করেন তিনি। দিন যতই এগুচ্ছে ততই স্লিম্যানের ধারণা দৃঢ় হচ্ছে কাগজে লেখা পরিসংখ্যানের সত্যতা সম্বন্ধে। কে নেই সেই নিখোঁজ মানুষের তালিকায়? ব্রিটিশ রাজকর্মচারী, সৈনিক, বণিক, নবাবের ওমরা থেকে শুরু করে দেশীয় জমিদার পর্যন্ত। আর সাধারণ গরিব মানুষগুলো তো আছেই। কিন্তু কিভাবে হারিয়ে যায় তারা?
বহু জনের সঙ্গে কথা বলে বহু অনুসন্ধানের পর ভাষা ভাষা কিছু তথ্য সংগ্রহ করেছেন এ ব্যাপারে। সে তথ্যগুলো যেমন চমকপ্রদ তেমনই বিস্ময়কর। তবে কোনো মানুষই স্লিম্যানকে তার প্রমাণ দিতে পারেনি এখনো। এক এক সময় স্লিম্যানের মনে হয় ব্যাপারটা নিছক অশিক্ষিত ভারতবাসীর মনগড়া ব্যাপার, তাদের কল্পনা। এ দেশের পথে অনেক রকম খুনে ডাকাত আছে। ঠ্যাঙারেরা পাবড়া ছুঁড়ে মানুষ মারে, ম্যাকফ্যান্সেরা গাছের ডালে পেরেক পুঁতে মানুষকে ফাঁসি দেয়, গার্টাররা কাঠির জোয়া ধরে পথিকের সর্বস্ব হরণ করে, প্রয়োজনে তাকে খুনও করে। মানুষ ম্যাকফ্যান্সরের নাম জানে, ঠ্যাঙারে জানে, গার্টার চেনে, কিন্তু তাদের চেনে না। যদি সত্যি তাদের অস্তিত্ব থাকত, তাহলে কি তাদের সম্বন্ধে একটা কোনো অভিযোগও লেখা থাকত না সরকারের নথিতে? তন্ন তন্ন করে ঘেঁটে দেখেছেন স্লিম্যান, একটা শব্দও উল্লেখ নেই সে ব্যাপারে। ব্যাপারটা কি তাহলে যুগ যুগ ধরে চলে আসা একটা উপকথা, অন্ধ ধর্মবিশ্বাস? স্লিম্যান এ প্রসঙ্গে যতটুকু শুনেছেন তা হল, যারা নাকি মানুষকে অদৃশ্য করে তারা হিন্দু দেবী মা কালীর সন্তান। দেবীর বরে তারা অদৃশ্য, চোখে দেখা যায় না তাদের। শুধু মানুষকে অদৃশ্য করার পূর্ব মুহূর্তে তারা এসে উপস্থিত হয় তার সামনে, তারপর সেই লোক সমেত আবার বাতাসে মিলিয়ে যায়। স্লিম্যান অবশ্য কোনো দৈবত্বে বিশ্বাস না করলেও যেখানেই যান তার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় একই প্রশ্ন, এতগুলো মানুষ কিভাবে হারিয়ে যায়? এই নর্মদার দেশে আসার পরেও নিরন্তর সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য স্লিম্যান ঘুরে বেড়াচ্ছেন আশেপাশের নানা জায়গাতে। অধ্যায় 2। 15 লোকের একটা দল। দেখলেই বোঝা যায় ওরা দূর দেশের যাত্রী, ভারতপথের পথিকরা। অগণিত দরিদ্র ভারতবাসীর মতো জীবিকার সন্ধানে পথে নেমেছে। আসছে পূব থেকে, গন্তব্য পশ্চিম। শরতের প্রথম কাশফুল ফোটার সঙ্গে সঙ্গে প্রতিবছর ওরা ঘর ছাড়ে। দিন 15 আগে ওরা ঘর ছেড়েছে। তারপর শুধু চলা আর চলা। কত গ্রাম, নগর, গঞ্জ, নদীতট, জঙ্গল ভেঙে এগিয়ে চলছে লোকগুলো। শুধু রাতটুকু বিশ্রামের জন্য তারা বেছে নেয় কোনো চণ্ডীমণ্ডপ, মাজার, পরিত্যক্ত কোনো বাড়ি অথবা রাস্তার পাশে কোনো ছায়াঘেরা বাগান। সূর্যোদয় হলেই আবার পথ চলতে শুরু করে। সাধারণত বড় বড় গঞ্জ শহরগুলোকে এড়িয়ে চলে ওরা। ওখানে জমিদারের পাইক থাকে, কোম্পানির সেপাই থাকে, কাস্টমস হাউসের দারোগা থাকে। সামান্য ছুতো পেলেই পয়সার জন্য পথিকদের তারা হয়রানি করে। গতকাল এ লোকগুলো কাটিয়েছিল এক নির্জন শিব মন্দিরের চাতালে। ভোরে উঠেই হাঁটতে শুরু করেছিল। সারাটা দিন হাঁটার পর সূর্য ডোবার কিছু আগে তারা এসে পৌঁছল এক পায়ে চলা রাস্তার মোড়ে। আরও একটা রাস্তা এসে মিশেছে সে জায়গাতে। তারপর রাস্তা এগিয়ে চলেছে সোজা। কিছু দূরেই জঙ্গলের রেখা চোখে পড়ছে। ওই জঙ্গলের মধ্য দিয়েই 2 ক্রোশ গেলেই অম্বিকাপুর শহর। এ পথ চেনা লোকগুলোর, প্রতি বছর এ পথে আসে যায় তারা। রাস্তার মোড়ে এক জনহীন দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তর, অন্য পাশে বিরাট আমবাগান। আশেপাশে কোনো লোকালয় নেই। শেষ গ্রাম তারা ফেলে এসেছে 10 ক্রোশ পিছনে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা ভাবতে লাগলো কি করবে। জোর কদমে জঙ্গল অতিক্রম করে অম্বিকাপুরের কাছাকাছি পৌঁছবে, নাকি পাশের আমবাগানেই রাত কাটিয়ে দেবে। শেষ বিকেলে ওই জঙ্গলে ঢোকা বিপজ্জনক। বাঘ হানা দেয়। এ তল্লাটে মানুষ খেকো বাঘের উপদ্রব আছে। এদিকে আসার পথে লোকগুলো হাটুরেদের মুখে শুনেছে যে কয়দিন আগেই নাকি এ রাস্তায় এক পথচারীকে বাঘে টেনেছে। পথিকদের যে দলপতি তার নাম ফিরিঙ্গিয়া। আসল নাম অবশ্য তার এনায়েত, কিন্তু সাহেবদের মতো ফর্সা রং আর লম্বা চওড়া চেহারার জন্য তার সঙ্গীরা তাকে ফিরিঙ্গি বলে ডাকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে চারপাশ দেখতে দেখতে কি সিদ্ধান্ত নেবে তা ভাবছিল এনায়েত। হঠাৎ সে দেখতে পেল তাদের অন্য পাশের রাস্তা ধরে 3 জন দেশি লোক আর খচ্চরের পিঠে একজন ফিরিঙ্গি বসে আছেন। সাহেবের কাঁধে বন্দুক। দেশীয় লোকেদের মধ্যে 2 জনের হাতে পাকা বাঁশের লাঠি। কোম্পানির কাস্টমস হাউসের লোক নাকি, হয়তো এখানেই এসেই পথিকদের থেকে কর চাইবে। সাহেবকে দেখে কিছুটা সতর্ক হয়ে গেল এনায়েত ও তার সঙ্গীরা। সাহেব তাদের কাছে এসে কিছুটা তফাতে থমকে দাঁড়িয়ে পড়লেন। সাহেবের সঙ্গী 3য় ব্যক্তির পরনে ফর্সা ধুতি, পিরান, পায়ে চটি জুতো আছে।
সে বাবু লোক। সাহেব তাদের কাছে আসার সঙ্গে সঙ্গে কাঁধ থেকে বন্দুকটা হাতে নিয়েছেন। তীক্ষ্ণ নজরে এনায়েতদের দেখার পর সাহেব আর সেই বাবুর এনায়েতদের নিরীহ পথিক বলেই মনে হল। তবুও সন্দেহ নিরসনের জন্য সেই বাবু এনায়েতদের উদ্দেশ্যে প্রশ্ন করল, তোমরা হঠাৎ কোথা থেকে এলে? কোথা থেকে আসছ? এনায়েতের পাশে দাঁড়িয়েছিল দুর্গা। প্রৌঢ় মানুষ সে। দুর্গা তাদের কাছে গিয়ে সাহেবের উদ্দেশ্যে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে বলল, আমরা আসছি পূব থেকে। আমরা অম্বিকাপুরে দুর্গাপুজোয় জন খাটতে যাচ্ছি। সামনেই কয়েক ক্রোশ দূরেই অম্বিকাপুরের বেশ বড় শহর। দুর্গাপুজোর সময় ধুমধাম হয় সেখানে। মাত্র 5 ক্রোশ দূরের জায়গা। ওখানে এ পথ ধরেই যেতে হয়। তবু সেই লোকগুলোকে বাজিয়ে দেখার জন্য বাবু প্রশ্ন করলেন, পূবে কোথা থেকে আসছ? গ্রামের নাম কি? দুর্গা জবাব দিল, গ্রামের নাম ইসলামপুর, ভাগীরথীর গায়ে। চলতে চলতে হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লে যে? আবার প্রশ্ন করলেন তিনি। দুর্গা বলল, আর এগোতে ভরসা পাচ্ছি না হুজুর। সামনেই জঙ্গল, বাঘের ভয় আছে। পথে শুনলাম কয়দিন আগেই নাকি এখানে মানুষকে বাঘে ধরেছে। তাই? কথাটা সত্য। পথে আসার সময় বাবুরাও শুনেছে এ কথা। এনায়েত এবার এগিয়ে গিয়ে সাহেবের সামনে গিয়ে সেলাম ঠুকে দাঁড়াল। সাহেব তার দিকে তাকালেন। এনায়েতের ফর্সা রং, উন্নত ললাট, সনাতন ভারতীয়দের মতো সরলতা মাখা দৃষ্টি। শান্ত স্বরে সে সাহেবের উদ্দেশ্যে বলল, হুজুরের কাছে আমাদের একটা নিবেদন আছে। সন্ধ্যায় জঙ্গলে ঢোকা নিরাপদ নয়। সাহেব সঙ্গী হলে পাশের আমবাগানে আমরা রাতটা কাটাতে চাই। সাহেবের বন্দুক আছে, লাঠিয়ালও আছে। তিনি সঙ্গে থাকলে আমাদের ভরসা। তাছাড়া অনেক দূরের পথে যাচ্ছি বলে পথ খরচের সামান্য কিছু পয়সা আছে। ডাকাতের তো আর অভাব নেই। হুজুর আমাদের মা বাপ। গরিব মানুষগুলোকে যদি এক রাত্রির জন্য ভরসা দেন। এনায়েতের প্রস্তাব শোনার পরে তাদের একটু তফাতে গিয়ে সাহেব তার বাবুর সঙ্গে চাপা গলায় আলোচনা শুরু করলেন। লোকগুলোকে দেখে সাহেব ও তার সঙ্গীদের খারাপ বলে মনে হচ্ছে না। লোকগুলোর কারোর মুখে কোনো ধূর্ততা বা হিংস্রতার চিহ্ন নেই। তাদের প্রস্তাবটাও মন্দ নয়। সাহেবকেও যেতে হবে ওই জঙ্গলের মধ্য দিয়েই। সঙ্গে বন্দুক থাকলেও সাহেব শিকারী নন। বন্দুকটা আছে শুধুমাত্র চোর ডাকাতদের ভয় দেখানোর জন্য। এতগুলো লোকের সঙ্গে রাত কাটানো সাহেবদের পক্ষেও নিরাপদ। আলোচনার পর তবু শেষবারের মতো পথিক দলকে পরীক্ষা করে নেওয়ার জন্য বাবু বললেন, আমরা রাজি। তবে তার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সঙ্গে কোনো অস্ত্রটস্ত্র আছে কিনা। এনায়েত সঙ্গে সঙ্গে মোস্তফা বলে একজনকে ডাকল। তার পোশাকের তলা থেকে বার হলো কাপড়ের ফালি দিয়ে সযত্নে জড়িয়ে রাখা একটা কোদালের ফলা। হাতখানেক লম্বা হবে সেটা। এনায়েত সেই ফলাটা ভক্তি ভরে নিজের মাথায় ঠেকানোর পর সেটা কাপড় সমেত সাহেবের দিকে তুলে ধরে বলল, এই কোদালটাই শুধু আমাদের সঙ্গে। এটা ঠিক অস্ত্র নয়, মন্ত্রপুত কোদালি। এর আশীর্বাদেই আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। এটা আমাদের দেবতা। সাহেব আর তার অনুচরেরা ভালোভাবে দেখল এনায়েতের হাতে ধরা কোদালিটা মামুলি একটা কোদাল। এদেশে কত জাত ধর্মের মানুষ, কত রকমের তাদের আচার সংস্কার। সাহেব শুনেছেন যে বাংলাদেশে নাকি লাঙলের ফলারও পূজা হয়। পশ্চিম ভারতের রাজপুতেরা তরোয়ারের পূজা করে। কোদালের ফলাও তবে তাদের পূজিত হতে পারে। এ ব্যাপারটা তাই সাহেব বা বাবুর কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হল না। লাঠিয়াল দুজন এরপর পথিকদের পুটলিগুলোর তল্লাশি নিল। হাতড়ে দেখল এনায়েত, দুর্গাসহ অন্যদের পোশাক। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। অতঃপর সাহেব সবাইকে নিয়ে এগুলেন পথের পাশে আমবাগানের দিকে। বিরাট আমবাগান। কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে আছে বিরাট বিরাট সব গাছ। এক প্রাচীন গাছের নিচে সাহেবের বসার জন্য মাদুর বিছানো হলো। সাহেব তার বাবুকে নিয়ে বসলেন মাদুরে। লেঠেল দুজন আর এনায়েতের লোকজন কাঠকুটু জ্বালিয়ে রান্নার কাজে লেগে গেল। লেঠেল দুজনের সঙ্গে কথা বলে কিছুক্ষণের মধ্যে সাহেব ও তার বাবুর নাম পরিচয় জানা গেল। সাহেবের নাম টিমোথি। সাহেব হলেও তিনি সিভিলিয়ান। বছর 2 হল তিনি এদেশে এসেছেন। গন্তব্য মধ্য ভারতের জঙ্গল প্রদেশের একটা নেটিভ স্টেট। সেখানকার জমিদার তনয়কে ইংরেজি শেখাবার চাকরি নিয়ে যাচ্ছেন তিনি। বাবু হলেন সেই স্টেটের গোমস্তা।
লেঠেল দুজনও সেখানকারই কর্মচারী। ৩ জন মিলে সাহেবকে নিয়ে যাচ্ছেন সেখানে। সূর্য ডুবে গেল, অন্ধকার নামল আমবাগানে। সাহেবের কাছে একটা মশাল জ্বালানো হলো। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সাঙ্গ হলো। সাহেব এরপর এনায়েত, দুর্গা সহ কয়েকজনকে কাছে ডেকে নিলেন গল্প শোনার জন্য। নবাগত সাহেবের চোখে ভারতবর্ষ এক বিচিত্র দেশ। এ ভারতবর্ষ হল সেই দেশ, যে দেশে বিধবা রমণীকে আগুনে পুড়িয়ে সতী করা হয়, গঙ্গায় সন্তান বিসর্জন দেওয়া হয়, নরবলি দেওয়া হয়, জাত রক্ষায় ৮ বছরের বালিকার সঙ্গে বিয়ে দেওয়া হয় ৮০ বছরের বৃদ্ধের। ভারতবর্ষ হল সেই দেশ যেখানে ছোট ছোট নেটিভ স্টেটের মণিমাণিক্যের জৌলুস ব্যাকিংহাম প্যালেসকেও হার মানায়। তাজমহল, দক্ষিণ ভারতের মন্দির দেখে ঘোর লেগে যায় ইউরোপীয়দের। কত প্রাচীন এই দেশ ভারতবর্ষ, কত গল্প ছড়িয়ে আছে এই দেশে। তারই কিছু শোনার জন্য টিমোথি সাহেব এনায়েতদের নিয়ে বসলেন। হিন্দুস্থানি ভাষাটা ইতিমধ্যে শিখে নিয়েছেন সাহেব। দিনু রজক খুবই ভালো গল্প বলে, অদ্ভুত তার বাচনভঙ্গি। সাহেব গোমস্তা সহ সবাই শুনতে লাগলো তার গল্প। আমবাগানের মাথার উপর চাঁদ উঠল। সেই চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন এক একজন মানুষ। তারা যেন নিঃশব্দে লক্ষ্য করছে মাদরের উপর বসা ও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে। ক্রমশ বাড়তে থাকল রাত। সাহেবের বন্দুক দুটো ঘাসের উপর শোয়ানো। একটা গল্প শেষ হয়, সঙ্গে সঙ্গে এনায়েত বা দুর্গা দিনুকে খেই ধরিয়ে বলে, এবার তুমি উদয়নালার যুদ্ধের গল্পটা বলো, অথবা আকবর আর প্রতাপ সিংহের যুদ্ধ। শুনতে শুনতে হাই তোলেন গোমস্তা। লাঠিয়ালরা লাঠি নামিয়ে রাখে পাশে। দিনু বলে চলে তার গল্প। প্রহরের পর প্রহর বাড়ে। কয়েকজন পথিক এসে দাঁড়ালো সাহেব লাঠিয়ালদের পিছনে। লাঠিয়াল দুজন একবার পিছন ফিরে সতর্ক দৃষ্টি দেখল তাদের। না, লোকগুলো দৃষ্টিও দিনের উপর নিবদ্ধ। তারা গল্প শুনতে এসেছে। এগিয়ে চলল দিনুর গল্প। মশালটা নিভু নিভু হয়ে এসেছে। আরও কিছুক্ষণ পরে সাহেবেরও হাই উঠল। পথশ্রমের ক্লান্তিতে ঘুম নেমে আসছে তার চোখে। বাবু ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। লাঠিয়াল দুজন ঢুলছে। হঠাৎ কোথা থেকে একখণ্ড মেঘ এসে ঢেকে দিল মাথার উপরের চাঁদটাকে। নিশ্ছিদ্র অন্ধকার নেমে এলো আমবাগানে। কোথা থেকে এক পাল শিয়াল যেন ডেকে উঠল। ঠিক সেই মুহূর্তেই এনায়েতের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, সাপকে লিয়ে তামুক লাও। মেঘ সরে গেল। 4টে নিস্পন্দ দেহ লুটিয়ে পড়ে আছে মাদুরের উপর। শেয়ালের দল যেন আবার ডেকে উঠে বলল, ক্যা হুয়া ক্যা হুয়া, হত্যা হুয়া হত্যা হুয়া। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এনায়েতরা যখন আবার সেই আমবাগান ছেড়ে যাত্রা শুরু করল, তখন টিমোথি সাহেব আর তার সঙ্গীদের কোনো চিহ্ন নেই। সাহেবের নিঃসঙ্গ খচ্চরটা শুধু চড়ে বেড়াতে লাগল সেই আমবাগানে। পথের পাশে নির্জন আমবাগানে সাহেবদের হারিয়ে যাওয়া সাক্ষী রইল শুধু একপাল প্রহরগোনা শিয়াল, যারা কথা বলতে পারে না। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠগি।